হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আবার চলে এসেছি ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াসের ডেসক্রিপটিভ জিএস এর একটা গুরুত্বপূর্ণ টপিক, একদম কারেন্ট ইস্যু নিয়ে। এরকমই কিন্তু কারেন্ট ইস্যুগুলো কিন্তু এ টু জেড পরীক্ষাতে তোমরা পেতে থাকবে তোমাদের মিসেলেনিয়াসের জন্য। তো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই একটা লাইক করে দাও এত কারেন্ট একটা ইস্যু ডেসক্রিপটিভ জিএস তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য। ঠিক আছে, ভালো লাগবে এটুকু আমি বলছি। ঠিক আছে, যারা নতুন দেখছো, যারা পুরনো দেখছো তারা তো জানোই, আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো একটু মিসেলেনিয়াস জিএস বলে যে প্লেলিস্ট আছে সেটা একটু চেক আউট করো, প্রচুর ভিডিও কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করব দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। ঠিক আছে, এখন বর্তমানে যা পরিস্থিতি ওয়াকআপ নিয়ে তোমরা প্রত্যেকে জানো, একটা উত্তেজনাময় পরিস্থিতি কিন্তু চলছে বা তৈরি হয়েছে, এবং এর মাঝেই কিন্তু এই যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 এটা কিন্তু পাস হয়েছে। ঠিক আছে, বিল। তাহলে দেখো এখানে কি বলেছে, চলো এবারে দেখবো হলো ইমিগ্রেশন ও বিদেশি বিল, আর কি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025 কি বলেছে। দেখো এটাতে বলেছে ভারত সরকার 2025 সালে এই বিলটি প্রস্তাব করে দেশের ইমিগ্রেশন ব্যবস্থা আধুনিক ও সুশৃঙ্খল করার জন্য। দেশের ইমিগ্রেশন ব্যবস্থা আধুনিক এবং সুশৃঙ্খল করার জন্য এটি 4টি পুরনো আইনকে বাতিল করে একটি সমন্বিত আইনি কাঠামো তৈরির লক্ষ্য রাখে। মানে 4টি যে পুরনো আইন, সে মানধাত্তার যুগের আইনগুলো, মানে তোমার স্বাধীনতার আগে, হ্যাঁ 1947 সালেরও আগের আইনও রয়েছে, তো সেগুলোকে কিন্তু বাতিল করা হয়। তো এই 4টে যে আইন বাতিল হবে সেগুলো কি কি দেখো। বিদেশি আইন 1946, ঠিক আছে, ফরেনার্স অ্যাক্ট, দি ফরেনার্স অ্যাক্ট 1946। পাসপোর্ট ভারতে প্রবেশ আইন 1920, দ্য পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া অ্যাক্ট 1920, 1920 সালের আইন, মানে ব্রিটিশ আমলের আইন রয়েছে, তো এগুলোকে কিন্তু মডিফাই করা হবে। বিদেশিদের নিবন্ধন আইন, দ্য রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট 1939, এটাও কিন্তু ভারত স্বাধীন হওয়ার আগে। আর এটা হলো 2000-এর দ্য ইমিগ্রেশন ক্যারিয়ার লায়াবিলিটি অ্যাক্ট 2000। তো এই 4টে আইন কিন্তু বাতিল হবে এবং তার পরিবর্তে কিন্তু এই আইনটা আসছে। আচ্ছা, এবারে আমরা দেখব হলো যে এই আইনের মধ্যে কি কি চেঞ্জেস এসেছে, কি কি রুলস এসেছে, ফরেনার্সদের জন্য কি কি নিয়ম কানুন, ফরেনার্সরা ইন্ডিয়াতে আসলে তাদের কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে। ঠিক আছে, সমস্ত কিছু আমরা ইন ডিটেলসে দেখবো। তো শুরু করার আগে বলে রাখি, যারা মিসেলেনিয়াস জিএস এর প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু মিসেলেনিয়াস জিএস ডেসক্রিপটিভ পেপার যেটা, সেটার কিন্তু ক্লাস চলছে, অনলাইন ক্লাস। তোমরা কিন্তু সোমবার এবং বুধবার করে রাত 8টা থেকে ক্লাস চলছে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। অলরেডি কিন্তু 54টা টপিক, এরকম ইম্পর্টেন্ট 54টা টপিক কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আর এক্সাম পর্যন্ত কিন্তু তোমাদের এই ক্লাসটা চলবে। এক্সাম পর্যন্ত মানে ম্যাম 18ই মে পর্যন্ত না, একদমই না। যদি এক্সাম 1 মাস পিছিয়ে যায়, 2 মাস পিছিয়ে যায়, ততদিনও কিন্তু ক্লাসটা কন্টিনিউ হবে। একদম মিনিমাম ফিস, ওয়ান টাইম পেমেন্টে তোমরা কিন্তু নোটসগুলো নিয়ে নিতে পারো। একদম সুন্দর করে সাজানো গোছানো নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। মানে ইউটিউব ক্লাসে আমি এত সাজানো গোছানো নোটস দিই, তাহলে ভাবো এমনি যখন তোমরা নোটসটা পাবে সেটা কতটা সাজানো গোছানো থাকে। তোমরা ডেমো নোটস নিয়েও কিন্তু দেখতে পারো, নিজেদের কষ্ট করে তৈরি করতে হবে না, যথেষ্ট ইনফরমেশন দিয়ে কিন্তু তোমরা নোটসগুলো পেয়ে যাবে। এবার যদি কেউ মনে করো যে না আমার সময় নেই, আমি কোনো সার্ভিসে আছি, আমি ক্লাস করতে পারবো না, তোমাদের জন্য কি সুবিধা রয়েছে, তোমরা শুধুমাত্র নোটসও কিন্তু নিতে পারো। তো এই নাম্বারটা যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস জেনে নাও এবং তোমাদের সুবিধা মতো তোমরা কিন্তু নোটস নিয়ে নিতে পারো। আবারও বলছি, অলরেডি আমরা 54টা টপিক কমপ্লিট করেছি এবং মেইনস এক্সাম পর্যন্ত কিন্তু তোমাদের ক্লাস কন্টিনিউ হবে। ঠিক আছে, চলো এবারে চলে আসছি মূল বৈশিষ্ট্য সমূহ। এই যে বিলটা, এটার মূল বৈশিষ্ট্য সমূহের মধ্যে দেখো প্রথমটা কি বলেছে, ইমিগ্রেশন ব্যুরো গঠন, হ্যাঁ, এস্টাবলিশমেন্ট অফ ব্যুরো অফ ইমিগ্রেশন। তো এটার আন্ডারে কি কি আসছে দেখো, বলেছে কেন্দ্রীয়ভাবে ইমিগ্রেশন ব্যুরো গঠন হবে। ব্যুরো অফ ইমিগ্রেশন কেন্দ্রীয়ভাবে কিন্তু এইটা গঠন করা হবে। নেতৃত্বে থাকবেন কমিশনার অফ ইমিগ্রেশন। ঠিক আছে, এগুলো কিন্তু, এই ডেটাগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। এই ডেটাগুলো তো বানিয়ে লেখার কিছু নেই, এটা তোমাকে প্রত্যেকটা ডেটা, কোনটার নেতৃত্বে কে থাকবে, কোন কাজের দায়িত্বে কোন অফিসার রয়েছে, কোন পোস্ট কোনটার জন্য রেসপন্সিবল রয়েছে, সমস্ত কিছু কিন্তু ডেটাগুলো মুখস্থ করতে হবে। তো ইমিগ্রেশন ব্যুরো মানে ব্যুরো অফ ইমিগ্রেশন, এটা নেতৃত্বে কে থাকবেন, কমিশনার অফ ইমিগ্রেশন। সহযোগী কর্মকর্তারা মানে হেল্প করবে, সহযোগী ভাবে কারা কারা থাকবে দেখো, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার,
FRRO ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার, FRRO ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার, FRO ইমিগ্রেশন অফিসার্স, এটা ইংলিশে রয়েছে। ঠিক আছে, তো এইটা হলো ইমিগ্রেশন ব্যুরো যেটা গঠন হবে, তার নেতৃত্বে কারা থাকবে, সহকারী কারা থাকবে, সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, নেক্সট আসছে দেখো 2 নাম্বার কি বলেছে, যে পাসপোর্ট ও ভিসার বাধ্যতামূলকতা। হ্যাঁ, বলেছে পাসপোর্ট অ্যান্ড ভিসা রিকোয়ারমেন্টস। তো এইটাতে কি বলেছে দেখো, বলেছে প্রত্যেক বিদেশির জন্য বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা বাধ্যতামূলক। যে যে বিদেশি রয়েছে, ইন্ডিয়াতেও প্রেজেন্ট রয়েছে বা ধরো ইন্ডিয়াতে আসবে ভাবছে, প্রত্যেকের কাছে পাসপোর্ট থাকতে হবে এবং ভিসা থাকতে হবে। যারা এখনো পর্যন্ত ইন্ডিয়াতে রয়েছে তাদের প্রত্যেকের কাছে কিন্তু পাসপোর্ট এবং ভিসা থাকতে হবে। নেক্সট দেখো, ইমিগ্রেশন অফিসাররা জাল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ নথি বাজেয়াপ্ত বা বাতিল করতে পারবেন, এই রাইট কিন্তু ইমিগ্রেশন অফিসারকে দেওয়া হয়েছে। ধরো কেউ এখনো পর্যন্ত এই দেশে রয়েছে, তার কাছে জাল পাসপোর্ট রয়েছে, তার সেই পাসপোর্ট বাজেয়াপ্ত করে তাকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে। আমি আসছি, এরপরে কি কি স্টেপ আছে আসছি। মেয়াদোত্তীর্ণ মানে কি, পাসপোর্টের একটা ভ্যালিডিটি থাকে, তোমরা প্রত্যেকে জানো। ধরো সেটা পার করে গেছে, ঠিক আছে, পাসপোর্টের ভ্যালিডিটি নেই, তাহলে কিন্তু সেটাও কিন্তু বাজেয়াপ্ত করতে পারবে। যদি কোনো অবৈধ নথি থাকে, হ্যাঁ, ডেটাটা যদি অবৈধ হয়, তাহলে সেটাও কিন্তু, সেই রাইটটাও রয়েছে ইমিগ্রেশন অফিসারের, তিনি সেটা বাজেয়াপ্ত করতে পারবেন। চলো নেক্সট, এবার আসছি নিবন্ধন ও নজরদারি, রেজিস্ট্রেশন অ্যান্ড সার্ভেইলেন্স। তো এটাতে কি বলেছে দেখো, বলেছে বিদেশিকে নিবন্ধন মানে রেজিস্ট্রেশন করতে হবে নির্দিষ্ট সময়ে। ঠিক আছে, একজন ধরো বিদেশি আসলো ইন্ডিয়াতে, তার রেজিস্ট্রেশনের জন্য একটা নির্দিষ্ট সময় থাকবে, সেই সময়ের মধ্যে তাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, হোটেল ইত্যাদিকে তাদের কাছে থাকা বিদেশিদের তথ্য সরকারি কর্তৃপক্ষকে জানাতে হবে। হ্যাঁ, যে বিশ্ববিদ্যালয়, ধরো কেউ পড়াশোনা করার জন্য আসলো, সে কোথায় পড়ছে না পড়ছে, এই সমস্ত ডেটা গভর্নমেন্টের কাছে থাকবে। কেউ চিকিৎসা করানোর জন্য আসছে হাসপাতালে, সেই ডেটাটাও গভর্নমেন্টের কাছে থাকবে। কেউ ধরো ঘুরতে আসার জন্য আসলো, ঠিক আছে, হোটেলে থাকবে। এই সমস্ত যে ইত্যাদি তাদের কাছে থাকা বিদেশি যে সমস্ত তথ্য রয়েছে, সেগুলো সরকার কর্তৃপক্ষকে কিন্তু জানাতে হবে। আচ্ছা, সংরক্ষিত বা নিষিদ্ধ অঞ্চল, হ্যাঁ, প্রোটেক্টেড বা রেস্ট্রিক্টেড এরিয়া পরিদর্শনে বিশেষ অনুমতি প্রয়োজন। যে ফরেনার্স সমস্ত জায়গায় ঘুরতে চলে যাবে এটা কিন্তু না, যেই জায়গাগুলো প্রোটেক্টেড, যেই জায়গাগুলো রেস্ট্রিক্টেড, সেখানে যদি তাকে যেতে হয় তাকে কিন্তু আলাদা করে পারমিশন নিতে হবে। যদি যারা পারমিশন দেবেন তারা যদি মনে করেন না এই ফরেনার্স ওখানে যেতে পারে, তাহলেই সে যেতে পারবে, না হলে কিন্তু যেতে পারবে না। আচ্ছা, নেক্সট দেখো পরিবহন সংস্থার দায়িত্ব ও জরিমানা। হ্যাঁ, কেরিয়ার লায়াবিলিটি অ্যান্ড পেনাল্টি। অবৈধ বিদেশি বহনের জন্য জরিমানা 50,000 থেকে 5 লক্ষ পর্যন্ত হতে পারে। ঠিক আছে, অবৈধভাবে যদি এটা হয়, কেউ যদি ধরা পড়ে যে সে অবৈধভাবে এটা করছে, তাহলে কিন্তু তার জরিমানা 50,000 থেকে 5 লক্ষ পর্যন্ত কিন্তু হতে পারে। বাহক সংস্থাকে, যে ওই সংস্থা মানে যে বাহক সংস্থা আর কি, ওই যাত্রীর প্রত্যাবাসনের খরচ, ডিপোর্টেশন কস্ট বহন করতে হবে। ঠিক আছে, মানে ধরো কেউ বিদেশ থেকে এসেছে, তার কাছে সমস্ত কিছু অবৈধ নথি রয়েছে, তার কাছে সমস্ত কিছু ডকুমেন্টেশন ঠিকঠাক বা সঠিক নেই, এখন থেকে এটা কিন্তু একটা জরিমানার আওতায় চলে আসলো। যে বাহক সংস্থা রয়েছে তাকে কিন্তু ওই যাত্রীর যে ডিপোর্টেশন কস্ট সেটা কিন্তু বহন করতে হবে। তার মানে প্রত্যেককে কিন্তু এখন সচেতন হতে হবে। বিমান সংস্থা, এয়ারলাইন, শিপিং কোম্পানি কে নিশ্চিত করতে হবে যাত্রীর বৈধ নথি আছে। ঠিক আছে, যে বিদেশ থেকে আসবে নিশ্চয়ই সে হয় বাই এয়ার আসবে বা জাহাজে করে আসলো, ঠিক আছে, বা যদি আশেপাশের দেশ হয় বাই ট্রেন বাই রোডও আসতে পারে। তো আসার সময় তাদের যে সংস্থার মাধ্যমে সে আসবে, তাদেরকে সেটা যাচাই করতে হবে যে আসছে তার কাছে যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো মানে একদম বৈধ নাকি। যদি বৈধ না হয় আর যদি ধরা পড়ে পরে এসে, ওই সংস্থাকে কিন্তু জরিমানা করা হবে, 50,000 থেকে 5 লক্ষ পর্যন্ত কিন্তু এই জরিমানাটা হতে পারে। নেক্সট, অপরাধ এবং দণ্ড, অফেন্সেস অ্যান্ড পেনাল্টিজ। বলেছে অবৈধ প্রবেশ, ইললিগাল এন্ট্রি, সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড এবং 5 লক্ষ জরিমানা।
যদি কেউ ধরা পড়ে যে সে অবৈধভাবে ইন্ডিয়াতে প্রবেশ করেছে, ঠিক আছে, সে অবৈধভাবে এই দেশে রয়েছে, তার কাছে প্রপার কোনো ডকুমেন্টেশন নেই, এইটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু 5 বছর, সর্বোচ্চ 5 বছর কিন্তু তার কারাদণ্ড হতে পারে এবং 5 লক্ষ টাকা জরিমানা কিন্তু তার হবে যদি তার কাছে প্রপার ডকুমেন্ট না থাকে। নেক্সট দেখো, বলেছে জাল নথি ব্যবহার, ইউজেস অফ ফোর্সড ডকুমেন্টস। কেউ কি করলো, জাল নথি ব্যবহার করে ইন্ডিয়াতে চলে আসলো, ইন্ডিয়াতে থাকছে, তার কাছে কোনো প্রপার ডকুমেন্ট নেই, ঠিক আছে। তো এটা কি, এটা তো আমাদের ইন্ডিয়ার যারা ইন্ডিয়ান রয়েছে এদের কাছে তো এটা একটা মানে থ্রেটের মতো, যে বাইরে থেকে আসতে এসে ইন্ডিয়াতে থাকতে শুরু করে দিচ্ছে, মানে এটা কি একটা। তো দেখো তারা জাল নথি ব্যবহার করে এদেশে চলে আসছে, তাদের কিন্তু 2 থেকে 7 বছর পর্যন্ত জেল এবং 1 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে। প্রত্যেকটা বিল কি বলেছে না বলেছে প্রত্যেকের কিন্তু জানা উচিত, প্রত্যেকটা জনসাধারণের জানা উচিত, ঠিক আছে। যে কেউ একটা ভুয়ো নথি ব্যবহার করলো, করে এদেশে চলে আসলো, সে যদি ধরা পড়ে 2 থেকে 7 বছর তার জেল হবে এবং 1 থেকে 10 লক্ষ টাকা কিন্তু জরিমানা হবে। নেক্সট, ভিসার শর্ত লঙ্ঘন বা অতিরিক্ত থাকা, ওভারস্টে অর ভায়োলেশন অফ ভিসা কন্ডিশনস। ধরো ভিসার যে শর্ত রয়েছে ইন্ডিয়াতে থাকার জন্য, সেই শর্তটা কেউ লঙ্ঘন করলো, বা ওভারস্টে, ভিসার ভ্যালিডিটি মানে ভিসার ডেট শেষ, ভিসার ভ্যালিডেশন আর নেই, কিন্তু সে আরো রয়ে গেল এই দেশে, সে যদি ধরা পড়ে তাহলে কত হবে, সর্বোচ্চ 3 বছর জেল এবং 3 লক্ষ জরিমানা হতে পারে, হতে পারে না, হবে, সর্বোচ্চ 3 বছর জেল এবং 3 লক্ষ জরিমানা হতে পারে, ঠিক আছে। তুমি চলে আসলে ইন্ডিয়াতে, ভিসা শেষ, ইন্ডিয়াতেই রয়ে গেলে, ঠিক আছে, অথচ ইন্ডিয়া কেউ কিছু বলবে না, এটা হতে পারে না, ঠিক আছে। তো ইন্ডিয়াতে কি যদি কোনো ভায়োলেশন হয় ভিসার বা ওভারস্টে যদি হয়, তার কিন্তু 3 বছর জেল এবং 3 লক্ষ জরিমানা কিন্তু হবে। আচ্ছা, নেক্সট পয়েন্টে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, এই যে বিলটা এটা কিন্তু এখন অ্যাক্ট হয়ে গেছে, ঠিক আছে, আমাদের রাষ্ট্রপতি উনি কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন, এটা এপ্রিলের 4 তারিখে কিন্তু হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট, সহায়তা বা প্ররোচনা, বলেছে যারা অবৈধ প্রবেশে সাহায্য করে তাদের একই শাস্তি, প্রত্যেকের জানা উচিত, এই জন্যই আমি বলি কথাগুলো। যারা এই যে যারা অবৈধভাবে আসছে, এদিক থেকে যদি কোনো সোর্স না থাকে, মানে আমি যদি মনে করি আমি আমার ঘরে কাউকে ঢুকতে দেব না, তো সে তো ঢুকতে পারবে না, না। এবার আমি যদি মনে করি যে না ওরা খারাপ লোক, ঠিক আছে, ওরা চোর ডাকাত, আমি দরজা খুলে দিলাম, আসো তোমরা তো ঘরে ঢোকো, ঠিক আছে, তাহলে তো সে ঘরে ঢুকবে। তো আমি কি করলাম, আমি তাদেরকে অ্যালাউ করলাম। তো এরকম যদি কেউ ধরা পড়ে যে সে সাহায্য করেছে তাদেরকে অবৈধভাবে প্রবেশ করতে, তার জন্য কিন্তু একই শাস্তি রয়েছে, ঠিক আছে। চলো পরেরটা দেখো, বলেছে প্রয়োগ ক্ষমতা, এনফোর্সমেন্ট পাওয়ার্স। আজকের ক্লাসটা কেমন লাগছে প্রত্যেকে জানাবে, একদম নতুন কিন্তু টপিকটা, ঠিক আছে। বলেছে ইমিগ্রেশন অফিসাররা ওয়ারেন্ট ছাড়াই সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পারবেন। ইমিগ্রেশন অফিসার অ্যারেস্ট করতে গেল, কেউ জানেই না এটা সম্বন্ধে, এই আইনটা সম্বন্ধে কেউ জানেই না, বলে দিল আপনার কাছে ওয়ারেন্ট আছে, আপনি আমাকে অ্যারেস্ট করতে এসেছেন। তো এটাও প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন, কোন রকম ওয়ারেন্ট ছাড়াই সন্দেহের বশে কিন্তু গ্রেপ্তার করতে পারবেন ইমিগ্রেশন অফিসাররা, তাদের কাছে কিন্তু সেই পাওয়ারটা রয়েছে। নেক্সট, কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রয়োজনে নিষ্কাশনের আদেশ বা ডিপোর্টেশন অর্ডার দিতে পারে, যদি সেরকম কোনো পরিস্থিতি দেখা যায়, সমস্ত কিছু যাচাই করে সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে কিন্তু ডিপোর্টেশন অর্ডার বা নিষ্কাশন করার কিন্তু অর্ডার দিতে পারে। এবারে রুল মেকিং অ্যান্ড এক্সেমশনস, কি কি নিয়ম এবং ছাড় কি কি রয়েছে দেখো। কেন্দ্রীয় সরকার নিয়মাবলী, রুল তৈরি করতে এবং প্রয়োজনে কাউকে ছাড় বা এক্সেমশন দিতে পারে। ডিপ্লোম্যাট, শরণার্থী ও নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, ঠিক আছে। যারা ডিপ্লোম্যাট রয়েছে, ধরো অন্যান্য দেশে যারা এমবাসিতে যারা কাজ করছে, তাদের অন্যান্য দেশের এমবাসি রয়েছে ইন্ডিয়াতে যাদের, তারপরে ধরো শরণার্থী যারা রয়েছে, ঠিক আছে, নির্দিষ্ট কোনো দেশের নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। তো এইগুলো হলো সব নিয়ম, এই যে নতুন বিল যেটা পাশ হয়েছে সেইটা।
তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো বা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে বা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? কারেন্ট ইস্যুগুলোর ওপর তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাচ্ছ, তোমাদের কোন টপিক প্রয়োজন তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আরো ডিটেলসে নোট কিন্তু তোমরা ক্লাস নোটে পেয়ে যাবে। যদি ক্লাসে জয়েন করতে চাও তো স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করো। যদি অনলি নোটস নিতে চাও একই নোট পাবে, ঠিক আছে, শুধু ক্লাসটা পাবে না। তো সেটার জন্য কিন্তু তোমরা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আজকে আমি ওই যেটা আমার স্ক্রিনশট রয়েছে সূচিপত্র সেটা আজকে দেওয়া হয়নি, ওই জন্য দেখাতে পারলাম না। প্রত্যেকটা টপিক কিন্তু যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দেওয়া থাকে, প্রায় 3-4 পাতা ধরে ইনফরমেশন দেওয়া, যে তোমার যেখান থেকে যেই পয়েন্ট ভালো লাগে সেই পয়েন্ট নিয়ে লেখো। কোনো বাধ্যবাধকতা নেই তোমাকে আমি 5টা পয়েন্ট দিলাম তুমি 5টা পয়েন্ট জেনেই পরীক্ষা হলে যাবে, ঠিক আছে? তোমাকে আমি 10টা 20টা পয়েন্ট দেব, তুমি তোমার ওখান থেকে তোমার পছন্দ মতো 4-5টা পয়েন্ট তুমি এক্সাম হলে লিখবে। তাহলে কি কারোর লেখার সঙ্গে কারোর লেখা মিলবে না? প্রচুর ছেলেমেয়েরা কিন্তু ক্লাস করছে, যদি আমি গোনাগুনতি 2টো করে পয়েন্টই সবাইকে প্রোভাইড করি সবাই ওই 2টো পয়েন্টই জানবে, তার বেশি কিন্তু তার পক্ষে জানা, তখন তাকে আবার খুঁজতে হবে, এই পেপার খুঁজতে হবে, ওই নিউজ দেখতে হবে, এভাবে খুঁজতে হবে। তো আমি যেভাবে প্রোভাইড করছি কোনো কোথাও খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না। নাও পড়ো, লেখা প্র্যাকটিস করো, বাকি যে খোঁজাখুঁজির টাইম ওই টাইমে অঙ্ক প্র্যাকটিস করো, WBCS এর প্রিপারেশন নাও, তোমরা কিন্তু অনেক বেশি ভালো প্রিপারেশন করতে পারবে, ঠিক আছে? তো চলো তোমরা জানিও নেক্সট কোন টপিকের উপর তোমাদের ক্লাস দিলে তোমাদের ভালো হয়, তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলো। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।